সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএটিভির পর্দায় জাতীয় ভ্যাট দিবস 2020 উপলক্ষে বিশেষ আয়োজন কর আলাপ অনুষ্ঠানে। আমি বারিশক পুরোটি অনুষ্ঠান জুড়ে থাকবো আপনাদের সাথে এবং আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ভ্যাট বিভাগের দুজন সম্মানিত ব্যক্তিত্ব। পরিচয় করে দিচ্ছি আজকের অতিথিদের সঙ্গে। আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এনামুল হক, কমিশনার কাস্টমস ভ্যালুয়েশন। স্বাগত স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব কাজী মুস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক ভ্যাট অনলাইন প্রজেক্ট। স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি, যেহেতু জাতীয় ভ্যাট দিবস 2020 10 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর আমরা জানি, এই 2020-এর যে ভ্যাট দিবসটা ছিল এর মূল প্রতিপাদ্যটা কি ছিল যদি আপনার কাছে জানতে চাই প্রথমে। আসলে ভ্যাট দিবস হলো জনগণকে সচেতন করা, ব্যবসায়ী মহলকে ভ্যাট আইনের সাথে সঙ্গতিপূর্ণ করা এবং সর্বোপরি এদেশের যারা ভোক্তা আছেন তাদেরকে ভ্যাট সম্পর্কে বা বিস্তারিত জানার জন্য একটা বিশেষ আকর্ষণ হিসাবে ভ্যাট দিবসের প্রচলন। তো এটি খুব বেশি দিন আগের বিষয় নয়, গত 10 বছর থেকেই ভ্যাট দিবস পালন করা হচ্ছে। আমরা ভ্যাট দিবসের মাধ্যমে ব্যবসায়ীদেরকে এই ভ্যাটের যে পরিবর্তন, আমরা আগে ছিলাম 1991 সালের আইনের আওতায়, বর্তমানে 2012 সালে পাশকৃত আইন, যেটা 2019 সাল থেকে কার্যকর করা হয়েছে এবং এটা কমপ্লিটলি ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড একটা ল। তো এটার খুঁটিনাটি বিষয়ে অবহিত করাটাই আমাদের এই ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য। জি, অনেক ধন্যবাদ। জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছে এবার জানতে চাই যে কমপ্লেন থাকে জনগণের যে আমার ভ্যাটটা যে আমি দিচ্ছি একটা পণ্য কেনার পর অতিরিক্ত যে টাকাটা দিচ্ছি এটা কি আসলেই জমা হয় কিনা, এবং এই ধারণা থেকে উত্তরণের কি কোনো উপায় আছে যদি সাধারণ জনগণ হিসেবে আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে জনগণের মনে এই প্রশ্ন আসতেই পারে, কারণ হচ্ছে যে তারা টাকা দিচ্ছে কিন্তু টাকাটা আসলে কোথায় যাচ্ছে। তো আমি জনগণকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে জনগণ যে টাকাটা দেয় সেটি সরকারের কোষাগারে যায়, কারণ যে জনগণ সরাসরি সরকারকে দেয় না, জনগণ দেয় একজন ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ী জনগণের কাছ থেকে টাকাটা নিয়ে নেয় এবং আমরা ব্যবসায়ীদেরকে মনিটর করি, কারণ প্রত্যেকটা জনগণের কাছে যাওয়াটা একটা অনেক কঠিন সাধ্য এবং অনেক ব্যয়বহুল বিষয়। এই জন্য সরকার এই ব্যবস্থায়, ভ্যাট ব্যবস্থা সারা বিশ্বে একই রকম, এই ব্যবসায়ীদের কাছ থেকেই সরকার, কিন্তু প্রত্যেকটা দেশেই ব্যবসায়ীদের কাছ থেকে এই সরকার টাকাটা আদায় করে থাকে এবং ব্যবসায়ীদেরকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মনিটর করা হয়, তাদের কার্যক্রম মনিটর করা হয়, তাদের প্রতি মাসে তার রিটার্ন দিয়ে থাকে। রিটার্নের মাধ্যমে তার যে করদায়িতা, অর্থাৎ প্রতি মাসে যে সে ব্যবসা করেছে তার উপরে কত টাকার ভ্যাট হয়েছে তার একটা হিসাব কিন্তু সরকারকে দিয়ে থাকে এবং সেই হিসাবের মাধ্যমে একজন ছোট্ট একজন করদাতা যিনি 5 টাকা বা 10 টাকা সরকারকে দিয়েছেন সেই টাকাটাও এখানে চলে আসে। তো এটি আসলে নিশ্চিত করা হয়, কারণ প্রতি বছরই আমরা এবং এই রিটার্নের মাধ্যমে যেমন নিশ্চিত করা হয়, পাশাপাশি প্রত্যেকজন করদাতা আপনার একটা টাইম পিরিয়ডে নির্দিষ্ট সময় পর তাদের আবার করের অডিট করা হয়, যাতে করে যদি কোনো গ্যাপ থাকে সেটাও বের হয়ে আসে। এছাড়া মাঝে মাঝে আরও অনেক প্রিভেন্টিভ কাজ করা হয়, যাতে করে করদাতা জনগণের টাকা একজন ব্যবসায়ী নিয়ে যাতে তার কাছে রাখতে না পারে, সেজন্য কিন্তু মাঝে মাঝে প্রিভেন্টিভ কাজ করা হয়। এর ফলে এই বিষয়গুলো, মানে বিভিন্ন আমরা যে মেজারগুলো নিয়ে থাকি, এ থেকে এই জনগণের টাকাগুলো কিন্তু নিশ্চিতভাবে সরকারের কোষাগারে যায়, এটা নিশ্চিত। ধন্যবাদ, ভালো লাগলো জেনে এবং আমার বিশ্বাস যে জনগণও এটা শুনে আশ্বস্ত হলেন। জনাব এনামুল, আপনার কাছে আমি জানতে চাই, এই যে আমি ধরুন দোকানে গেলাম, একটা পণ্য কিনলাম 10 টাকা দিয়ে, সেটা কিন্তু ভ্যাট যোগ করে 12 টাকা হয়ে যাচ্ছে। তো এই অতিরিক্ত টাকাটা কিন্তু জনগণও দিতে চায় না সব সময়। তো এই অতিরিক্ত টাকাটা দেওয়ার সঙ্গে আসলে উন্নয়নের কি সম্পর্ক, যদি আপনি সংক্ষিপ্তভাবে বলতেন তাহলে আমাদের জনগণ হয়তো বুঝতে পারতো যে ভ্যাটটা দেওয়া আসলে কতটা জরুরি। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমি শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানুষ কেন ভ্যাট দেবে, মৌলিক প্রশ্ন এটা। আসলে ভ্যাট হলো একটা আধুনিক বিজ্ঞানভিত্তিক কর ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্র তার রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য এই যন্ত্রের মাধ্যমে ভ্যাট আদায় করে থাকে। ফলে
রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া কিন্তু জনসাধারণের দায়িত্ব। জি। এখন যদি আমরা ভ্যাট না দিই জনগণ, রাষ্ট্রের কোষাগার কিভাবে সমৃদ্ধ হবে? আর রাষ্ট্রের কোষাগারে যদি অর্থ না থাকে, রাষ্ট্র উন্নয়নমূলক কর্মকাণ্ড কিভাবে পরিচালনা একদম করবে? ঠিক। ফলে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন প্রশ্ন হলো, মানে যেহেতু আমাদের মহান সংসদ কর্তৃক পাশকৃত আইনের মাধ্যমে আমাদের এই প্রতিনিধিরা ভ্যাটের হার, ভ্যাট কোন কোন বিষয়ের উপরে, কোন কোন আইটেমের উপরে প্রযোজ্য হবে সব নির্ধারণ করে দিয়েছেন সুযোগ্য পার্লামেন্টারিয়ানগণ। ফলে এটা রাষ্ট্রের জন্য, যেমন জনগণের কাছ থেকে ভ্যাট আদায় করা তার জন্য অত্যন্ত আবশ্যক। একইভাবে প্রত্যেকটি ভোক্তা তার পণ্য বা সেবা ভোগ করার প্রেক্ষিতে, লেনদেনের প্রেক্ষিতে তাকে ভ্যাট দিতেই হবে। যদি কোনো পণ্যের ভ্যাটের কারণে মূল্য বৃদ্ধি পায়, এটাও রাষ্ট্রের চাহিদা। আচ্ছা। কারণ রাষ্ট্রের মেকানিজম পণ্য মূল্যের দিকে খেয়াল রাখে, ভোক্তা সাধারণের শ্রেণীর দিকে খেয়াল রাখে, ব্যবসার প্রকৃতির দিকে খেয়াল রাখে, সার্বিক দিক পর্যালোচনা করে আইন প্রণয়ন করা হয়। জি। এখন আপনি এমন কোনো সুযোগ নেই, একটা প্রোডাক্টের একজন ব্যবসায়ী ভ্যাট আরোপ করে 12 টাকায় বিক্রি করলেন, ওই প্রোডাক্ট আরেকজন 10 টাকায় বিক্রি করার কোনো আইনগত সুযোগ নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে যিনি 12 টাকার পণ্য 10 টাকায় বিক্রি করছেন তিনি ভ্যাট ফাঁকি দিচ্ছেন। ভ্যাট ফাঁকি দিচ্ছেন। জি। ফলে আমি আপনাকে বলতে চাই যে মানুষ যখন ব্যবসা করবে, ব্যবসায়ীরা যখন ব্যবসা করবে, ফলে ব্যবসার স্বচ্ছতার সাথে ভ্যাটের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যিনি কম মূল্যে পণ্য বিক্রি করবেন তিনি স্বচ্ছতার সাথে ব্যবসা করছেন না, সরকারকে ঠকাচ্ছেন, সরকারের মাধ্যমে দেশের 16 কোটি জনগণকে ঠকাচ্ছেন এবং বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করছেন। ফলে ভ্যাট যে পণ্য বা সেবার উপরে আরোপিত আছে, এটি কোনোভাবে কোনো ব্যবসায়ী কম বা বেশি মূল্যে বিক্রি করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। এবার সময় হয়ে গেল একটি বিরতি নেবার। দর্শকদের কাছ থেকে বিরতি নিয়ে আবারও ফিরছি আলোচনায়। দর্শক, সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আলোচনায় ফিরবো। কোথাও যাবেন না, এসটিভির পর্দায় চোখ রাখুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর এসটিভির পর্দায় বিশেষ আলোচনার অনুষ্ঠান কর আলাপ। চলুন ফিরে যাই অতিথির কাছে। জনাব মোস্তাফিজুর, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ভ্যাট ভীতি, জনগণের মধ্যে একটা ধারণা রয়েছে যে ভ্যাট সম্পর্কে একটা ভীতি কাজ করে, এ থেকে উত্তরণের উপায় কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ হলো যে এটির জন্য সরকার এবং আমাদের জাতীয় রাজস্ব বোর্ড অনেক চেষ্টা, জনগণের ভ্যাটের প্রতি থেকে জনগণের যে ভীতি সেটা দূর করার জন্য অনেক চেষ্টা করছে, কাজ করছে। আপনি জানেন যে ইতিমধ্যেই সরকার একটা প্রকল্প হাতে নিয়েছে, সেটি হলো ভ্যাট অনলাইন প্রকল্প। এবং এই যে ভ্যাট অনলাইন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে যে জিনিসটা করা হচ্ছে যে ব্যবসায়ী এবং করদাতার এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এই দুজনেরকে মধ্যে একটা দূরত্ব রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে ব্যবসায়ীকে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সরাসরি যেতে হচ্ছে না। সেই ধরনের একটা ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা একজন ট্যাক্স পেয়ার যিনি রেজিস্ট্রেশন করবেন তিনি অনলাইনে রেজিস্ট্রেশন নিতে পারেন এবং অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারেন, অনলাইনে ট্যাক্স যাতে দিতে পারেন, কর ব্যবস্থা, করের জন্য ট্যাক্স, সরকারের ঘরে ট্যাক্স দিবেন তার জন্য তাকে যাতে এবং সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে যে লাইন ধরতে না হয় তার জন্য কিন্তু সেটাও অনলাইনে ব্যবস্থা করা হয়েছে। এখন আপনারা জানেন যে দেশে অনেকগুলো ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং চালু আছে এবং আমরা এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যাতে সরকার ট্যাক্স পেয়াররা তার অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারের অ্যাকাউন্টে ট্রেজারি ডিপোজিট করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু চালু হয়ে গেছে গত 15ই মে। জি। তো এই যে ব্যবস্থাগুলো চালু হয়েছে এর মাধ্যমে সরকার করদাতাদের বা যারা নাকি ভোক্তা মানে ব্যবসায়ীদের ভিতরে যে ভ্যাট দেওয়ার যে ভীতি ছিল সেই ভীতিগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু কমেছে। এবং ইতিমধ্যে আপনি জানেন খুশি হবেন, এর আগে যখন 2016-17 দিকে সারা দেশে ভ্যাটের রিটার্ন জমা পড়তো 32-33 হাজার। এখন কিন্তু এই গত অক্টোবর মাসে রিটার্ন সাবমিট হয়েছে 1,18,000, যেটা নাকি অনেক বেশি, অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা আশা করছি যে আগামী
এই জুনের মধ্যে এখানে প্রায় 2 লক্ষের উপরে রিটার্ন কিন্তু সাবমিট হবে। অর্থাৎ আমার এখন বর্তমানে ট্যাক্স পেয়ার আছে অলমোস্ট 2,20,000-এর মতো। এই 2,20,000-ই ট্যাক্স পেয়ার কিন্তু রিটার্নে চলে আসবে, মানে তার ভিতরে যে ভ্যাটের যে একটা ভীতি ছিল সেগুলো কিন্তু অটোমেটিক কমে যাবে, রিডিউস হবে। এবং এর জন্য আমরা অনেক প্রমোশনাল কাজ করছি তাদের জন্য। ট্যাক্স পেয়ারের সাথে আমরা যেহেতু এখন সরাসরি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না, তো এই জন্য আমরা অনলাইনে জুমের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছি। এবং এই পর্যন্ত প্রায় 2,500-এর উপরে ট্যাক্স পেয়ারকে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং এই যে প্রশিক্ষণ, এর মাধ্যমে কিন্তু তাদের ভিতরে একটা ভীতি চলে যাচ্ছে। এবং আমরা বিভিন্ন গ্রুপ ওয়াইজ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন যারা আছে তাদেরকে নিয়েও কিন্তু মাঝে মাঝে আমরা বসি। এর ফলে হচ্ছে কি তাদের ভিতরে ভ্যাটের যে ভীতিগুলো আছে সে ক্রমান্বয়ে কিন্তু হ্রাস পাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। জনাব এনামুল, আপনার কাছে জানতে চাই যে এই যে ভ্যাট দিচ্ছি আমরা, কিন্তু ধারণা করা হয় যে এর মাঝে কিন্তু একটা দুর্নীতি থাকে। এই যে সরকারের কোষাগারে পৌঁছানোর আগ পর্যন্ত তো বলা হয় যে ভ্যাট অনেক সময় চুরি হয়, এর আগেও আমাদের কথা প্রসঙ্গে এসেছে। তো এ থেকে আসলে উত্তরণের উপায় কি, বা আমি যখন ভ্যাট দিব একেবারে সরকারের কোষাগারে যাচ্ছে কিনা এটা আমি কিভাবে নিশ্চিত হব? ধন্যবাদ আপনাকে। আসলে এইটি মৌলিক বিষয় যে ভ্যাট যিনি দিচ্ছেন তিনি নিশ্চিত হতে হবে যে ওনার ভ্যাটটা সরকারি কোষাগারে যাচ্ছে। এই নিশ্চিত হওয়ার জন্য যে অন্যতম মেকানিজম সেটি হলো যথাযথভাবে ব্যবসায়ী যখন তার পণ্য বা সেবা বিক্রি করে ভ্যাট সহ টাকাটা গ্রহণ করবেন, ব্যবসায়ীর দায়িত্ব হলো ভ্যাটের অংশটা সরকারি কোষাগারে পৌঁছে দেয়া। জি, তো আপনি ইতিমধ্যে জেনেছেন যে ভ্যাট ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য আমরা ভ্যাট অনলাইন প্রজেক্টের মাধ্যমে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। জি, অতি সম্প্রতি আমরা ইএফডি, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ব্যবস্থার মাধ্যমে একটা ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রে একটা যন্ত্র পৌঁছে দিচ্ছি সরকারি খরচে। যিনি স্বচ্ছতার সাথে ব্যবসা করতে চান তিনি ইএফডি মেশিনের মাধ্যমে মূসক চালান, ভ্যাট চালান ইস্যু করবেন। অটোমেটিক্যালি তার বিক্রিত পণ্য বা সেবার প্রেক্ষিতে যে ভ্যাট প্রযোজ্য হয় সেটি আমাদের ন্যাশনাল সার্ভারের মাধ্যমে সরকারের কোষাগারে রেকর্ডেড হয়ে যাবে। আচ্ছা, এখন একজন ব্যক্তি যিনি পণ্য বা সেবা কিনলেন তিনি যদি সচেতনতার সাথে কনসার্ন ব্যবসায়ীর কাছ থেকে চালানটা বুঝে নেন, আমি বলবো সিম্পলি একটি চালান বুঝে নেওয়ার মাধ্যমেই কিন্তু নিশ্চিত হওয়া যায়, এই টোটাল বিষয়টা নিশ্চিত হওয়া যায়। এবং আমরা যদি ক্রেতা সচেতন না হই, আমি যদি চালানটা না নিই ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে এখানে একটা সংশয় থেকে যায় যে আদৌ যেহেতু চালান ইস্যু হয়নি অথবা আমি চালানটা নিই নাই, ব্যবসায়ী তখন তার ডিসক্রিপশনে থাকে যে আমি যদি চালানটা ইস্যু না করি ভ্যাটের টাকাটা আলাদাভাবে আমার ক্যাশে চলে আসে। তার মধ্যে সে অব্লিগেশন থাকে না যে টাকা পৌঁছে দিতে হবে। ফলে আমি বলবো যে ব্যবসায়ীদেরকে যে ব্যবসার মাধ্যমে তিনি যেমন দায়িত্ব পালন করবেন, একইভাবে একজন ভোক্তা যেন চালানটা বুঝে নিয়ে নিশ্চিত করেন যে না ওনার টাকাটা সরকারি কোষাগারে যাচ্ছে। আর চালান যেখানে ইস্যু হবে সেখানে যেহেতু ভ্যাট ফাঁকি দেয়া, ভ্যাটের টাকা লুট করা এর কোনো অপশন নাই, সুযোগ নাই, ফলে দুর্নীতি, অব্যবস্থাপনা এটি হ্রাস পাবে। আবার ভ্যাট কিছুক্ষণ আগে প্রশ্ন আমরা দেখলাম যে ভ্যাট নিয়ে এক ধরনের ভীতি আছে। ভীতি যার কাছে আছে আপনারা বুঝবেন যে আইন প্রয়োগকারী সংস্থাকে দেখলে কারা ভয় পায়, যারা আইন ভঙ্গ করে তারা। ফলে ব্যবসায়ী যিনি যথাযথভাবে তার সংগৃহীত ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা দেন না বা দেয়ার দায়িত্ব থেকে নিজেকে অ্যাভয়েড করতেছেন তিনি ভয় পাবেন। কিন্তু আমরা এখন কিছুটা টেকনোলজির মাধ্যমে এই বিষয়টা নিশ্চিত করতে চাচ্ছি, যেখানে ফাঁকি হবে না, ফাঁকির সুযোগ থাকবে না, সেখানে ভীতিও থাকবে না। আর আরো একটা বিষয় আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে সেটা হলো যে আমরা যদি যথাযথভাবে ভ্যাটের চালান বুঝে নিই তাহলে আমাদের ব্যক্তি বা প্রতিষ্ঠান যা কেনাকাটা করলাম সেটি একটা রেকর্ডের মাধ্যমে যাবে। আর রেকর্ডের মাধ্যমে যে ব্যয়টা করলাম সেটির জন্য যে অর্থের ব্যবস্থা সেটাও রেকর্ডের মাধ্যমে আসবে। ফলে টোটাল বাংলাদেশের ইকোনমিক ট্রানজ্যাকশনটা যদি মানে একটা সিস্টেমের মধ্য দিয়ে যায়, ফলে আমরা কিন্তু ফাঁকি দেওয়ার, অবৈধভাবে টাকা আয় করে সেটা ব্যয় করার রাস্তা কিন্তু সংকুচিত হয়ে যাবে, ফলে দুর্নীতি নির্মূল হবে। জি, আমরা আলোচনায় আবার ফিরবো, আর একটি বিরতি নিয়ে আসি।
দর্শক, সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, এসএটিভির পর্দায় চোখ রাখুন। ফিরছি আলোচনায় কর আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ফিরে এলাম এসএটিভির পর্দায় বিশেষ আলোচনার অনুষ্ঠান কর আলাপে। চলুন ফিরে যাই অতিথিদের সাথে। জনাব কাজী মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের অধিকাংশ জনগণ যারা দরিদ্র, তারা যখন একটি পণ্য কিনবে তখন কি ভ্যাটের হারটা একটু বেশি হয়ে যায় না বলে আপনি মনে করেন? সাধারণ জনগণের মতো আমি একজন ভোক্তা, কারণ আমি নিজেও তো এই পণ্য কিনি। অতএব এই যে ভ্যাটের যে হারটি আমাদের দেশে আছে, আপনি জানেন যে ভ্যাটের বিভিন্ন দেশে বিভিন্ন রকম হার আছে। কোনো কোনো দেশে ভ্যাটের হার অনেক বেশি, কোনো কোনো দেশে 28% আছে, 22% আছে, 25% আছে। আমাদের দেশে 15%। এটি একটি রিজনেবল এই কারণে যেটা খুবই মাঝামাঝি পর্যায়ে আছে। এর থেকে কমও কিছু কিছু দেশে আছে, কিন্তু সেগুলোর পরিমাণ খুব কম। কিন্তু যাদের যে সমস্ত দেশে ভ্যাটের হার কম আছে, তাদের যদি আমরা ব্যাক ইন্ডে একটু পর্যালোচনা করে দেখি, তাদের কিন্তু ব্যাক ইন্ডে আরও ট্যাক্স আছে। অর্থাৎ তারা ব্যাক ইন্ডে এক্সাইজ ডিউটি রেখে দিয়েছে, যেটা নাকি ট্যাক্স পেয়ার জানি ইন্ডাস্ট্রিয়ালিস্টে সেই টাকাটা ফেরত পায় না। কিন্তু আমাদের দেশে এক্সাইজ ডিউটিটাকে টোটালি তুলে দেওয়া হয়েছে, তার পরিবর্তে শুধুমাত্র ভ্যাটের ব্যবস্থাটাকে রাখা হয়েছে। আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, যে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা এখানে জিএসটি নামে একটা ট্যাক্স আছে, যেটি জাস্ট ভ্যাটের বিকল্প। কিন্তু তাদের ব্যাক ইন্ডে যে অন্য ট্যাক্স আছে, সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। অর্থাৎ ব্যাক ইন্ডে কিন্তু আরও একটা ট্যাক্স সেখানে আমাদের প্রয়োজন। সেটা যদি আমরা দুইটাকে যোগ করি, তাহলে সেটা আমাদের থেকে অনেক বেশি হয়। এই জন্য আমরা বলবো আমাদের দেশে যে ভ্যাটের যে হারটা আছে, সেটা কিন্তু অনেক রিজনেবল। এবং আমাদের দেশের সরকার জনগণের কথা চিন্তা করে অনেক এই ভ্যাটের কিছুটা ফ্লেক্সিবল রেটও করেছে। বেশ কিছু আইটেমে কোনো কোনো জায়গায় 10%, কোনো কোনো জায়গায় 7.5%, কোনো জায়গায় 5%। এই যে ফ্লেক্সিবল রেটটা করেছে, সেটি শুধুমাত্র জনগণের কথা চিন্তা করেই করেছে। ঠিক আছে, এই জন্য আমরা বলবো যে ভ্যাটের যে বর্তমান হারটি আছে, এটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত। এবং এটি আমার মনে হয় যে জনগণের জন্য কষ্টসাধ্য হবে না, এই কারণে যে এটি কিন্তু একবারে আরোপিত হয় না। যদি একবারে আরোপিত হতো, যেমন আপনি যদি একটা দোকান থেকে সাবান কিনেন, আপনি সাবানটা কিনতেছেন কত টাকা দিয়ে, হয়তো 30 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে সাবান কিনছে, এর মধ্যে ধাপে ধাপে কিন্তু ভ্যাট আরোপিত হয়ে আসছে। আপনার পর যখন আপনি দোকান থেকে কিনছেন, তখন সামান্য কিছু ভ্যাট এখানে আরোপিত হচ্ছে। অর্থাৎ সেটির পরিমাণ কিন্তু খুবই কম। এবং এটি যদি ভ্যালু এডিশন পর্যায়ে যদি করে, তাহলে সেটি আরও অনেক কম আসে। কারণ অনেক দোকানদার যেটি করে, তারা ভ্যালু এডিশনের হিসাবটাকে, ভ্যাটের যে মেইন থিম, সেটাকে বাদ দিয়ে বাইপাস করে তারা করে কি, তারা হয়তো ট্রাঙ্কেটেড বেসিসে যায়, অর্থাৎ 5% ভ্যাটের হিসাবে যায়, সেখানে রেটটা একটু বেশি পড়ে যায়। কিন্তু তারা যদি আমাদের যে ভ্যাটের যে সিস্টেম, সেটা যদি 15% হিসাবে ভ্যাট দেয়, অর্থাৎ 15% রেটে যদি ভ্যাট দেয়, সেটি কিন্তু সেই পর্যায়ে ভোক্তার পর্যায়ে তখন ভ্যাটের পরিমাণ আরও কমে আসে। এই জন্য আমরা বলবো যে ভ্যাটের যে বর্তমান যে হার আছে, সেটি অত্যন্ত যুক্তিসঙ্গত। এবং এটি আসলে যদি যথাযথ নিয়মে প্রয়োগ করা যায়, তাহলে আমরা বলবো যে ভোক্তার উপরে ভ্যাটের যে কর ভার দায়, সেটি অনেক কমবে। অবশ্যই, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনের কাছে একটা কমন কোয়েশ্চেন থাকবে আমার। প্রথমেই জনাব এনামুল হকের কাছে বলবো যে এই যে একটি গুরুদায়িত্ব পালন করছেন, সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছেন, তো এই যে ভ্যাট নিয়ে কাজ করতে নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কিভাবে আপনি সমাধান করেন, যদি নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ প্রায় 27 বছর এই ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট আছি। আমার কাছে মনে হচ্ছে যে ভ্যাট যে একটা আধুনিক কর ব্যবস্থা, এটি যে হিসাব নির্ভর, এই বিষয়টা যারা অনুধাবন করতে পারেন না বা চান না, তাদেরকে ভ্যাটের বিষয়টা বা ভ্যাট আদায় করাটা তাদের কাছ থেকে আসলেই আমাদের জন্য বিড়ম্বনার বিষয়। কেননা আপনি ইতিমধ্যে জেনেছেন যে ভ্যাট হলো পূর্বে যেই কেনার সময়, উপকরণ কেনার সময় যেই ট্যাক্সটা দিয়ে আসা হয়েছে, সেটি যদি আপনি হিসাব ব্যবস্থার মাধ্যমে যথাযথভাবে এন্ট্রি করে নেন, আপনি ওটা ক্রেডিট পাবেন। আর যদি এটা ক্রেডিট নেওয়ার মতো হিসাবে উনি না যান, লামসাম পদ্ধতিতে যান, তাহলে ভ্যাটের রেট একটা ঠিক করে দেওয়া আছে 5%। ফলে দেখা গেল কি, উনি প্রফিট করছেন 2%, 3%, কিন্তু ভ্যাট এসে ইম্পোজ হচ্ছে 5%।
তখন ওনারা ব্যবসায়ীরা বলতে চান যে ভাই আমি তো এত টাকা লাভও করিনি। আসলে তাকে বোঝানো যাচ্ছে না যে ভ্যাটের যে আদর্শ ব্যবস্থা, এই আদর্শ ব্যবস্থাটা যদি ব্যবসায়ী মহল, তাদের ব্যবসায়িক সংগঠন বাস্তবায়নের জন্য আন্তরিকতার সাথে এগিয়ে আসেন, আমাদের যে বিড়ম্বনা বা যে পারস্পরিক ভুল বোঝাবুঝি বা সরকারের প্রতি অনেকের যে দোষারোপ যে ভ্যাটের হার বেশি হয়ে যাচ্ছে, কষ্টকর হচ্ছে, এগুলো আসলে থাকবে না। আমরা আশার কথা, এই যে দীর্ঘ অভিজ্ঞতায় বলছে প্রতি বছর ভ্যাটের প্রবৃদ্ধি কিন্তু বাড়ছে। জি বাড়ছে মানে ব্যবসায়ীরা বুঝতেছেন, সিস্টেমে আসছেন, জি ফলে খুব সহজেই আমি ধারণা আগামী হয়তো 5 বছরের মধ্যে আমাদের মধ্যে এই যে বিড়ম্বনার বিষয়টা, এটি একেবারেই দূর হয়ে ভ্যাট যাবে। দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে এবং এটা একটা আদর্শ ব্যবস্থা হিসেবে সবার কাছে সমাদৃত হবে। ধন্যবাদ। কাজী মোস্তাফিজুর রহমান স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন যে এই যে দীর্ঘ এতদিন কাজ করছেন, এত বছর সরকারি প্রতিনিধি হয়ে কাজ করছেন, আপনার উপলব্ধিটা কি? ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমি ওর মতোই 27 বছর, আমার বন্ধুর মতো 27 বছর কাজ করেছি। তো এই কাজের অভিজ্ঞতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জটিলতায় পড়েছি, বিভিন্ন জটিলতা থেকে বিভিন্নভাবে আমরা উতরে এসেছি। অনেক সময় ব্যবসায়ীদের সাথে আমাদের অনেক মতবিরোধ হয়েছে, আবার কিছুক্ষণ পরেই দেখা গেছে সেই মতবিরোধ, তার ভুল যখন আমি তাকে ভাঙিয়ে দিতে সক্ষম হয়েছি, তখন দেখা গেছে যে সেই আবার আমার কাছে চলে এসেছে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেব। আমাদের এই নবাবপুরের একটা ব্যবসায়ী সংগঠন যারা মানে বিভিন্ন রকম প্লেন শিট বিক্রি করে, তো তাদেরকে যখন আমরা মানে ধরলাম যে তোমরা ভ্যাটের ব্যবস্থায় আসো, তখন তারা তো আমাদের অনেক গড়িমসি শুরু করলো যে না, আমরা খুব সামান্য ব্যবসা করি, আমরা কেন ভ্যাটে আসবো। তখন আমরা যখন তাকে সিস্টেমটা বুঝিয়ে দিলাম এবং বুঝিয়ে দেওয়ার পরে তখন বললাম যে তুমি যদি ভ্যাট ব্যবস্থায় আসো, তুমি যে টাকাটা সরকারকে দিয়ে আসছো সেখান থেকেই তুমি টাকা উল্টা ফেরত পাবো সরকারের কাছ থেকে, কারণ তুমি অনেক টাকা বেশি দিয়ে আসছো, তুমি তার থেকে কম দামে বিক্রি করো পণ্য। তখন কিন্তু তারা উৎসাহী হলো যে না, এখন তাহলে আমাদের ভ্যাটের ব্যবস্থায় আসতে হবে। তো এই যে একটা বিষয় যে না বুঝার কারণে তারা আসলে প্রথমে চাচ্ছিল না ভ্যাট ব্যবস্থা আসতে, কিন্তু এখন তারা কিন্তু এই পুরো সংগঠনটি আগ্রহী তারা ভ্যাট ব্যবস্থা, এবং তারা কিন্তু 5% ব্যবসায় এখন পর্যন্ত তারা কেউ আর 5% দিচ্ছে না, তারা 15% দিচ্ছে, কারণ তারা জানে যে 15% দিলে পরে তার জন্য বেনিফিট। এবং তারা এখন এই যে সংগঠনের কথা বললাম, এই পুরো সংগঠনটাই কিন্তু এখন 15% ভ্যাট ব্যবস্থায় আছে। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিশেষ আলোচনায় আজকে ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ, যারা কলাকৌশলী এখানে আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ, এবং সকল যারা শ্রোতা আছেন তাদের সকলকেই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কোনো কিছু কেনাকাটা করলে আমরা অনুরোধ করব আপনারা কেনাকাটার ভ্যাটের চালান নিয়ে নেবেন, এবং আপনার পয়সা আপনার যে সরকারকে যে ভ্যাট দিচ্ছেন সেটা যাতে নিশ্চিত হয়, সেটি আপনি চালান নিলেই অবশ্যই নিশ্চিত হবে। আশা করি আপনি চালান নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, বিশেষ আলোচনার অনুষ্ঠান কর আলাপ আজ এখানেই শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন।